ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক আরটিভির সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মামুনুর রহমান খান। দর্শক, 2009 সালের শুরুতে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। গত জুনে যা বেড়ে দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা। আলোচ্য 15.5 বছরে খেলাপি ঋণ বেড়েছে 1,88,519 কোটি টাকা। তবে অর্থনীতিবিদদের অনেকে মনে করছেন পুনঃতফসিল, পুনর্গঠন, খেলাপির যোগ্য ঋণকে খেলাপি না করা, আদালতের নির্দেশে ঋণ খেলাপি না করা সহ নানা কারণে অনেক ঋণ নিয়মিত রয়েছে। এসব মিলে ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন 5 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা করছেন তারা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, 15 বছরে ব্যাংক খাতে 24টি বড় ধরনের ঋণ কেলেঙ্কারির ঘটনায় 92,261 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এর বড় অংশই খেলাপি। দীর্ঘদিনের সুশাসন ও জবাবদিহিতার অভাব এবং রাজনীতিকরণ ও স্বেচ্ছাচারিতার কারণে ব্যাংকিং খাতে এমন ঝুঁকি তৈরি হয়েছে মন্তব্য করে সম্প্রতি সংকট মোকাবেলায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এসব পদক্ষেপের অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতটি দ্রুতই ঘুরে দাঁড়াবে বলেও প্রত্যাশা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয়ে ঘুরে দাঁড়াচ্ছে কি ব্যাংকিং খাত? আর এসব বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আছেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং অনলাইনে যুক্ত আছেন অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল। যাচ্ছি মূল আলোচনায়। জনাব শেখ মোহাম্মদ মারুফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই মুহূর্তে দেশের ব্যাংকিং খাতে আসলে কি ধরনের চ্যালেঞ্জ বা সংকট আপনি দেখছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। সংকট তো শুরু হয়েছে অগস্ট মাস থেকে, কিংবা পোস্ট চেঞ্জে যে চেঞ্জ হয় তারপর থেকে শুরু হয়েছে। আমি বলবো যে সংকট থেকে হয়তো আমরা গ্র্যাজুয়ালি স্লাইটলি উই আর ইমপ্রুভিং, বিকজ আপনার অগস্টের পরবর্তী যে জাতীয় অনিয়মগুলা ব্যাংকিং খাতে তারল্য বলেন, ফরেন এক্সচেঞ্জ মার্কেট বলেন, সব কিছু নিয়ে যে এরকম একটা অস্থিরতা ছিল, সেই অস্থিরতার পরিপ্রেক্ষিতে আপনার নবনিযুক্ত সরকার, আমাদের কেটার গভর্নমেন্ট, তাদের যে নবনিযুক্ত গভর্নর সাহেব, উনি যেসব তার লোকজনে যেসব স্টেপসগুলো নিয়েছেন, সেটা আই উড সে দ্যাট দোজ আর টাইমলি, বিকজ সেগুলো নেওয়া ছাড়া আমাদের ওই মুহূর্তে কোনো উপায় ছিল না। কারণ ব্যাংকিং ক্ষেত্রে সেই সময় যে অস্থিরতা ছিল, তাতে আমাদের ডিপোজিটের একটা কনফিডেন্স বিল্ড করা, ডিপোজিট ধরে রাখা এবং লোকজনকে ব্যাংকিং খাতে ব্যাংকের উপরে আস্থাটা রাখাটা খুব জরুরি ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এবং সেই ফলশ্রুতিতে সরকার এবং আমাদের গভর্নর স্যার যেই ধরনের স্টেপসগুলো নিয়েছেন, আমি মনে করি সেইগুলোর একটা ফল আমরা পেতে শুরু করেছি। বাট যেই অনিয়ম বা যেই দুর্নীতি বা যে অনাচার আপনি গত 15 শুরুতে বলছিলেন, সেই জিনিসের উত্তরণ কি বা সেই জিনিসটাতে আপনি খুব সহজে আপনি উত্তরণটা হয় না, এবং এত দ্রুত আশা করাটা ঠিক না। আমাদের অর্থনীতি আগের মধ্যে ছোট অবস্থায় নেই। ইট হ্যাজ বিকাম অলমোস্ট এন ইকোনমি অফ $500 ট্রিলিয়ন, রাইট? তো সেই সাপেক্ষে বলবো যে জাতীয় পদক্ষেপগুলো নিয়েছে, আপনার যেসব ব্যাঙ্কগুলোতে লিকুইডিটির সমস্যা ছিল তাদেরকে নানাভাবে লিকুইডিটি দেওয়ার যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার আপনার এফএক্স মার্কেটটাকে অস্থিরতা কমানোর জন্য যে আপনার মার্কেটমুখী রেটের যে একটা স্টেপস নিয়েছেন, এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে গত মাসে আমাদের রেমিটেন্স খুব বেড়েছে, $2.5 বিলিয়ন এসছে, এবং আমি ধারণা করি এটা বরঞ্চ বাড়বে দিনে দিনে কমার তুলনায়। সো সেই সব হিসাবে আমি বলবো যে অস্থিরতা আমরা দেখেছিলাম অগস্টে, সেই অস্থিরতা থেকে আমরা হয়তো গ্র্যাজুয়ালি স্লাইট ইমপ্রুভমেন্টের আভাস পাচ্ছি আমরা। যেসব ব্যাঙ্কগুলো আপনার টাকা দিতে পারছে না, তারা অনেকেই তাদের যে গ্যাপটা ছিল কিছুটা নিয়ে আসছে। বাট এই জাতীয় ইস্যু বা যেখানে আপনার বৃহৎ অঙ্কের একটা ঋণ খেলাপি বা টাকা আসবে কি না, সেই জিনিসে কিন্তু একটা দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান প্রয়োজন হয়। এবং আমি শিওর যে আমাদের বর্তমান সরকার গভর্নর সেই দিকে ভাবছেন। কারণ আপনি জানেন যে এখন ইনফ্লেশন এই অবস্থায় আছে, সেই ইনফ্লেশনের মধ্যে একদিকে বলছি আমি কন্ট্রাকশনারি পলিসি, সেই অবস্থাটা মাথায় রেখে কিন্তু আপনাদের স্টেপগুলো নেওয়া লাগবে। তো সেই বিবেচনায় এখন যেই স্টেপগুলো নিয়েছেন সেগুলা বর্তমানের জন্য সহায়ক, বা দীর্ঘমেয়াদী
পরিকল্পনা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য যে সমস্ত স্টেপ নিয়ে যে ব্যাংকিং কমিটি রিফর্মের যে একটা কমিটি করেছে, খুবই একটা যোগ্য কমিটি আমি বলবো, তারা আই এম শিওর দে উইল কাম আপ উইথ দেয়ার প্ল্যানস অ্যান্ড দেয়ার সাজেশনস অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ দ্যাট this government will be sincere in terms of implementing those, because যারা টিমে আছেন ওনাদের যোগ্যতা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, সবাই খুব যোগ্যতা নিজ জায়গায়, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে ওনারা একটা খুব সুন্দর এবং যোগ্যোপযোগী এবং প্রয়োজনীয় একটা সংস্কার নিয়ে আসবেন। সেই সংস্কারটা যেন ইমপ্লিমেন্টেড হয় আমাদের সেটাই আশা। বাট আমার ধারণা যে এই এখনকার যে সমস্যার সমাধান সেটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে, বাট দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের জন্য আরও প্রুডেন্ট, থটফুল এবং আরও ইনডেপথ একটা স্টেপস প্রয়োজন। আমরা তার অপেক্ষায় আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তার অপেক্ষায় আছি। আমরা ফিরবো নিশ্চয়ই আপনার কাছে। অধ্যাপক ডক্টর তৌহিদ, আপনার কাছে আসতে চাই, বেশ কিছু ব্যবস্থা কিন্তু এর মধ্যেই নেওয়া হয়েছে, বিশেষ করে নতুন সরকার আসলো, নতুন অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারা সংকট সমাধানে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে ব্যাংকিং খাতে পর্ষদগুলো পুনর্গঠন করা হয়েছে, পাচার হয়ে যাওয়ার টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে, দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হচ্ছে। এই যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো কতটা ইতিবাচক পরিবর্তন আনছে বলে আপনি মনে করেন? যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো কতটা না, মানে পুরোপুরি ইতিবাচক। কারণ এই যে ব্যাংকগুলোর যে তারল্য সংকট ছিল, শুধু ইতিবাচক আমি বলবো না, এগুলো খুব মানে খুবই বেশি আপনার কি বলে অর্থনীতিতে আপনার ইম্প্যাক্ট রাখবে। যে এই যে তারল্য সংকট দেখা দিয়েছিল, তারল্য সংকটগুলো সাধারণত আগের বছরগুলোতে আমরা যা করেছি, কোনো ব্যাংক তারল্য সংকটে পড়লেই বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে দিয়ে দিয়েছে। বাট দ্যাট ইজ নট রিয়েলি দ্য সলিউশন, কারণ আপনার প্রবলেম তো আর ওভারকাম করতে পারছেন না, তাই না? সো এবার গভর্নর সাহেব যেটা বলছেন, না আমি টাকা পয়সা দিব না, তোমরা ইন্টারব্যাংক থেকে টাকা বড় করো। তো ইন্টারব্যাংক থেকে টাকা বড় করলে এটাও একটা লাভ হয়, যারা নাকি সারপ্লাস আছে তারা আপনার যাদের শর্টেজ তাদেরকে দিচ্ছে, এবং যারা খুব বেশি দুর্বল তাদের জন্য সে বেশি রেট অফ ইন্টারেস্ট চার্জ করে, সুতরাং সেটা দিয়েও তার হেলথের পজিশনটাকে বোঝা যাচ্ছে, তাই না? তো সুতরাং এবং ওইটি তো আসলে নিয়ম সব জায়গায় কি মানে একটা ব্যাংকটা হচ্ছে আপনার ব্যবসা, আপনি যখন ব্যবসা করতে যাই যখন প্রবলেম পড়বেন তখন কি সেন্ট্রাল ব্যাংক আসবে আপনাকে উদ্ধার করার জন্য? ডেফিনেটলি নট। সুতরাং এখনকার গভর্নর মহোদয় যে উদ্যোগ নিয়েছেন, দিস ইজ কমপ্লিটলি কারেক্ট, এবং এই ধরনের ব্যাংকিং কালচার আমাদের মধ্যে ফিরে আসতে হবে। আদারওয়াইজ সারা জীবন সেন্ট্রাল, আপনি একটা ব্যাংকের লাইসেন্স পেয়েছেন, যা খুশি তাই করবেন, আপনার লিকুইডিটি ক্রাইসিস হবে, আপনার ডলার ক্রাইসিস হবে, এই হবে সেই হবে, সব কিছু বাংলাদেশ ব্যাংক আপনাকে উদ্ধার করবে। এটাকে ব্যাংকিং বলে নাকি? ডেফিনেটলি নট, তাই না? লাইসেন্স দেওয়ার সময় তো আমরা কেউ চিন্তা করি, তখন আমরা বারবার বলে যাচ্ছি ঠিক আছে আপনি লাইসেন্স দেন, আরও 100টা লাইসেন্স দেন, আমাদের কোনো আপত্তি নেই, বাট ইউ মাস্ট ক্রিয়েট অ্যান এক্সিট পলিসি, যে তোমাকে লাইসেন্স দিলাম, ইউ হ্যাভ ফুলফিল দ্য লাইসেন্সিং ক্রাইটেরিয়া, নাও ইউ হ্যাভ টু সার্ভাইভ ইউর সেলফ, তুমি যদি না টিকো ইউ মাস্ট কুইট দ্য মার্কেট। কিন্তু আমাদের দেশে কি লাইসেন্স আমি যদি একটা পেয়ে দেয় বাস, তারপরে তো আমার আর কোনো চিন্তা নেই, দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য সেন্ট্রাল ব্যাংক টু কিপ মি অ্যালাইভ। এইগুলো করে আমরা আসলে এই সমস্যাগুলো আমরা ক্রিয়েট করেছি, তাই না? এতগুলো ব্যাংকের আপনাকে লাইসেন্স, শুধু ব্যাংকগুলো, পাশাপাশি দেখেন নন ব্যাংকগুলো একটাও আপনার মানে আসলে টিকবে না এখন। তো এই যে সমস্যাগুলো করার জন্য আসলে এক লাফে আপনি সবগুলো সমাধান করতেও পারবেন না, এবং করাটা উচিত হবে না, তাহলে লেজে গোবর হয়ে যাবে। বরঞ্চ আপনি যেটা বলছিলেন কিছুদিন আগে, তো আমরা একটা ব্যাংকগুলো মার্জারের একটা উদ্যোগ আমরা দেখছিলাম, দুর্বলগুলোর সাথে সবলগুলো, সেটা কি মানে মাঝপথে থেমে গেল? থেমে গেছে মানে ওটা আমি পার্সোনালি আমি সাংঘাতিকভাবে এটাকে ভেহিমেন্টলি অপোজ করেছি। আমি খুব ভেহিমেন্টলি এইটা, আর প্রথমত মার্জার ব্যাপারটা না, এটা হচ্ছে আপনার ভলান্টারিলি হতে হয়, আপনি সেন্ট্রাল ব্যাংক থেকে চাপায় দিবেন আর করে ফেলবে, তাই না? সেটা না। আবার দেখেন না, এক্সিম ব্যাংক দে ওয়ার প্ল্যানিং টু মার্জ উইথ দ্য কি বলে পদ্মা ব্যাংক, মানে সব মানে খারাপ লোকজন এগুলো সমস্ত চিন্তা ভাবনা। আমার কাছে মনে হয় the intention was good, the process was not right. আপনি যেটা বললেন তো হবে যে মার্জার অ্যাকুইজিশন অনেক কিছু কনসিডার করে করা লাগে, ইট শুড ভলান্টিয়ার, ইউ ক্যানট ফোর্স ইট অন সামবডি এলস। অ্যান্ড সেকেন্ডলি আপনি যার সাথে যার মার্জ করছেন দুটো ব্যালেন্স শিট চেক করে দেখতে হবে যে মার্জারের পরে আর উই উইকেনিং দ্য স্ট্রং ব্যাংক। আমরা তখন দেখেছি যে যেভাবে হচ্ছিল আমাদের উইদাউট এনি হোমওয়ার্ক, উইদিন এ থট প্রসেস, ইট ওয়াজ ইম্পোজড অন সামবডি অ্যান্ড নো ওয়ান সেড এনিথিং অ্যাবাউট ইট, বিকজ আমাদের দেখতে হবে যে মার্জারের পরে যেই ব্যাংকটা ভালো সে ওকে পুল করতে পারে কিনা, সেরকম কোনো কাজে ছিল না। আর আপনি যখন লিকুইডিটির কথা বলছেন না, আমি আসলে এই সুযোগে বিং এ ব্যাংকার একটা কথা আমি এই সুযোগে যতবার এসছি এই কথা বলেছি যে
আমাদের গ্রাহকদেরই কিন্তু তোফেক উচিত যখন আমরা কখনো কোন ব্যাংকে টাকা রাখবো সে ব্যাংকের সক্ষমতাটা দেখেই টাকা রাখবো। আমরা যেটা করি চোখ বন্ধ করে আমরা কিন্তু সব ইন্টারেস্টের দিকে তাকাই, কোন ব্যাংক ইন্টারেস্ট দেয়, বাট আমরা কখনো চিন্তা করি না যে আমার প্রিন্সিপালটা ঠিক আছে কিনা। একেবারে ফিরবো নিশ্চয়। ডক্টর সায়েম, আপনার কাছে একটু আসতে চাই, আপনি নিশ্চয় শুনছেন আলোচনা। যে বিষয়টি আপনার কাছে আসতে চাই, আসলে এতটা ঝুঁকির মধ্যে কেন পড়লো 15 বছরে এই যে হিসাবটা 1,88,000 কোটি টাকার যে খেলাপিটা বেড়ে গেল, এর কারণটাই বাকি কেন এমন হলো? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকল উদ্দেশ্যে সালাম এবং আমাদের সম্মানিত সহযোগীদের আমার শুভেচ্ছা। দেখেন, আমাদের ব্যাংকিং খাতে, আমাদের সমগ্র ব্যাংকিং খাতে আজকে প্রায় আমাদের 55টির মতো আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে আমাদের সমগ্র গ্রাহকের সম্মিলিত অর্থ মিলে ডিপোজিট আমাদের রয়েছে 16 লক্ষ কোটি টাকা। এর ভিতরে আমরা ধরে নিচ্ছি যে 2 লক্ষ কোটি টাকা আজকে অলরেডি নন পারফর্মিং লোন, কিন্তু সবথেকে যেটা আশঙ্কাজনক সেটা হচ্ছে ডিস্ট্রেস লোন কিন্তু বর্তমানে 5 লক্ষ কোটি টাকা থেকে 6 লক্ষ কোটি টাকার মাঝামাঝি একটি পরিস্থিতিতে বর্তমানে রয়েছে। আপনি অধিকাংশ ব্যবসা এবং ব্যাংকিং সেক্টর যদি আপনি যেয়ে দেখেন, আজকে বর্তমান চক্রবৃদ্ধি ঋণের কারণে যেখানে 14 থেকে 16% ঋণ বরাদ্দ করা হচ্ছে, অধিকাংশ ব্যবসা, যখন আমরা গার্মেন্ট সেক্টর ব্যবসার সাথে কথা বলি, সেরামিক সেক্টর ব্যবসার সাথে কথা বলি, এত উচ্চ সুদের হারের কারণে কিন্তু অধিকাংশ ব্যবসা, আমার যেটা আশঙ্কা রয়েছে, ভবিষ্যতে কিন্তু ডিফল্টের দিকে যাচ্ছে। আমি বর্তমানে বড় বড় গার্মেন্ট শিল্পের সাথে যারা কলিগ যারা রয়েছে, যারা আমাদের সহকর্মী যারা রয়েছে, যারা আজকে দেখা যায় যে $200-300 মিলিয়ন টার্নওভার করছে, তারা কিন্তু তাদের মাসিক কিস্তি দিতে কিন্তু আজকে হিমশিম খেয়ে যাচ্ছে। এমন একটি অর্থনৈতিক বাস্তবতা আমাদের সর্বপ্রথম যেতে হবে যে বাংলাদেশে এই যে ঋণ বরাদ্দ করা হলো, এটা কিন্তু আমানতকারীর অর্থ দিয়ে কিন্তু ঋণ বরাদ্দ করা হয়। ব্যাংকের কিন্তু প্রকৃত মালিক কিন্তু আমানতকারী। আমার যে প্রস্তাবনা রয়েছে এখান থেকে যদি বেরিয়ে আসতে চায়, সর্বপ্রথম ব্যাংকিং খাতে আমাদের প্রত্যেকটি ব্যাংকের আমানতকারীকে সুস্পষ্টভাবে তাদের অর্থ দিয়ে কাকে কাকে ঋণ বরাদ্দ করা হচ্ছে, কতটুকু জমির বিপরীতে কতখানি ঋণ প্রদান করা হচ্ছে, এটা পরিষ্কার করে দিতে হবে। আমার প্রস্তাবনা হচ্ছে আমানতকারীকে সুস্পষ্ট সর্বপ্রথম তাদের ঋণ, আমানতকৃত অর্থের বিপরীতে যে ঋণ প্রদান করা হচ্ছে গ্রাহকদের, সেখানে আমাদের অ্যানুয়াল রিপোর্টে এটা সুস্পষ্টভাবে পরিষ্কার করতে হবে। এটা 5 কোটি টাকার ঋণ বরাদ্দ হোক বা 500 কোটি টাকার ঋণ বরাদ্দ করা হোক, সেটা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি 10 কোটি টাকার বিপরীতে, জমির বিপরীতে আপনি 100 কোটি টাকার ঋণ আপনি বরাদ্দ করতে পারেন না। এখানে বাংলাদেশ ব্যাংকের নজরদারি থাকতে হবে এবং পত্রপত্রিকাতে যদি আমি ছাপিয়ে দিতে পারি, আমি মনে করি বাংলাদেশের পরিচালনা পরিষদের, ব্যাংকিং খাতের যে পরিচালনা পরিষদ যদি অবৈধ অনৈতিক কিছু করতেও চায়, সাধারণ মানুষের জবাবদিহিতার আওতায় যদি আমরা ওপেন সোর্স অ্যাকাউন্টিং করতে পারি, আমি মনে করি বাংলাদেশের দুর্নীতির এই যেটা আমি করবো যে আক্রান্তে পরিণত হয়েছে, সেটা শূন্য কোঠাতে নেমে আনানো সম্ভব। বাংলাদেশ ব্যাংক যখন অতীতে টাকা ছাপিয়ে লিকুইডিটি সাপোর্ট দিয়েছে, আজকে যখন সেই সাপোর্টের সেই যুক্তিসঙ্গত কারণে যখন সেই লিকুইডিটি সাপোর্টটা দেওয়া হচ্ছে না, অধিকাংশ গ্রাহক কিন্তু তাদের টাকা, তাদের মুদ্রা কিন্তু তুলতে পারছে না। তো এরকম যে ম্যাল প্র্যাকটিস গুলো হয়ে এসেছে, যেখানে বাংলাদেশের প্রায় 30-35 প্রায় 40% বাংলাদেশের টোটাল ডিপোজিটের 40% প্রায় ডিফল্টের দিকে এগিয়ে যাচ্ছে। এমন একটি অবস্থায় আপনার মূল্যস্ফীতির তীব্রতা সীমাহীন ভাবে বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম ভাবে বেড়ে যাচ্ছে, যেখানে আমাদের 2022 সালের মার্চ থেকে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ইউএস ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দিয়েছিল প্রায় 5%, 5.5% কাছাকাছি। তখন বাংলাদেশের ব্যাংকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি যে সুদের হার যদি আমরা পর্যায়ক্রমে যদি আমরা না বাড়াই, তাহলে কিন্তু টাকার মূল্য ডলারের বিপরীতে ধরে না রাখতে পারলে আমাদের ভবিষ্যতে আমদানির খরচ ব্যাপকভাবে বেড়ে যাবে। এবং আপনি দেখেছেন ডলারের বিপরীতে টাকার মূল্য 40% ফল করলো, মূল্যস্ফীতি আজকে 12% বলা হচ্ছে। কিন্তু বিগত 4 বছরে যদি আপনি অ্যাকুমুলেটেড ইনফ্লেশন দেখেন, অলমোস্ট প্রতিটি পণ্য 60% থেকে 70% মূল্য বৃদ্ধি কিন্তু ঘটেছে। এমন একটি অবস্থায় বাংলাদেশে 14,60,00,000 ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এই 14,60,00,000 ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে 9 কোটি ব্যাংক অ্যাকাউন্টের ডিপোজিট রয়েছে 5,000 টাকার নিচে। তো আপনি তো বুঝতেই পারছেন, বাংলাদেশের আমার জেলা ফরিদপুর জেলাতে যেখানে 35 লক্ষ ডিপোজিট অ্যাকাউন্ট হোল্ডার আছে, সেখানে অধিকাংশ ডিপোজিট হোল্ডারের আপনার 50,000 টাকারও আমানত নেই। তখন যখন আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারবেন, মানুষের ক্রয় ক্ষমতা যখন পর্যায়ক্রমে ক্ষয়ক্ষতি হতে থাকবে, তখন কিন্তু সত্যিকার অর্থে, এবং আমাদের সম্মানিত সমালোচক একটা কথা বলেছে, বাংলাদেশের সেভিং রেট ইজ অলমোস্ট নিয়ার এক্সটিংশন। এমন একটি বাস্তবতায় আমরা কি করে
ব্যবসাকে গতিশীল করব, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্রাইসিসকে আমরা সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে আমাদের টাকার মানটা ধরে রাখবো ডলারের বিপরীতে, আবার একই সাথে দ্রব্যমূল্যের দাম কি করে কমিয়ে আনবো। দিস ইজ দি পারফেক্ট ইকোনমিক স্টর্ম, যেখানে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্রাইসিস রয়েছে, আমাদের কারেন্সি ক্রাইসিস রয়েছে, আবার একই সাথে এখানে একটা চরমভাবে একটি ব্যাংকিং ক্রাইসিসের একটি সংকটে আমরা পরিণত হয়েছে। তো আমি বলছি না যে বাংলাদেশের গভর্নর, বাংলাদেশের বর্তমান গভর্নর এবং বাংলাদেশের যে মাননীয় ফাইন্যান্স উপদেষ্টা যে উদ্যোগগুলো নিয়েছে অবশ্যই প্রশংসনীয়, বাট ইট ইজ ভেরি ভেরি লেট এন্ড ইট ইজ এ ভেরি এক্সট্রিমলি ডেঞ্জারাস সিচুয়েশন, যেখানে বাংলাদেশে আপনার বলা যায় 13 থেকে 14টা ব্যাংক আমার মনে হয় না আগামী 5 বছরে আসলে তাদের তারল্য সংকটকে আসলে কি সত্যিকার অর্থে কি মোকাবেলা করতে পারবে নাকি। আমার আসলে ব্যক্তিগতভাবে একজন অর্থনীতিবিদ হিসেবে আমি মনে করি এটা অত্যন্ত একটা সংখ্যার মধ্যে দিয়ে দেশটা পার করছে। আপনি থাকবেন নিশ্চয়, শুনবো আপনার কাছ থেকে শেখ মোহাম্মদ মারুফ। উনি যে কথাটি বলছিলেন আসলে এক ধরনের চাপিয়ে রাখার একটা প্রবণতা কিন্তু আমরা দেখেছি, সেটি ডলারের দামই হোক, সেটি ইন্টারেস্ট রেট এই যে 9-6 সেই বিষয়টি হোক, সেগুলোর তো এক ধরনের প্রভাব তো আছেই। সেইটা আসলে কিভাবে আপনারা ফেস করছেন সেটি যেমন একটি প্রশ্ন। আরেকটি বিষয় হচ্ছে এই যে খেলাপি ঋণ, খেলাপি ঋণ তো এই ব্যাংকিং খাতের অন্যতম একটি প্রধান চ্যালেঞ্জ। এখন যে এই ব্যবস্থাগুলো নেওয়া হলো, কতটা আসলে উন্নতি দেখছেন বা কতটা আশাবাদী হচ্ছেন? থ্যাংক ইউ। দেখেন, আজকে আমরা যেই সংকটে পড়েছি তার প্রধান কারণ কিন্তু যখন যেই কাজটা করা উচিত ছিল কাজটা আমরা করতে পারি নাই। লাইক যখন থেকে আপনার ইনফ্লেশন ওয়াজ ক্রিপিং আপ, যখন থেকে ডলার ওয়াজ ডিভ্যালুয়েটিং, রাইট, সে তখন থেকে যেই জাতীয় ইকোনমিক মনিটারি পলিসি নেওয়ার উচিত ছিল সেটা যদি ঠিক সময় আমরা নিতাম না, আজকে আমাদের এই জটিল সমস্যা হতো না। সেকেন্ডলি, আপনার টাকা, আমাদের বাংলাদেশ অলওয়েজ ইম্পোর্ট নির্ভর কান্ট্রি। আপনি অলওয়েজ টাকার যে মানটা এক্সচেঞ্জে যে মানটা হচ্ছে ডলারের সাথে, সেই মানটা কখনো সমন্বয় করিনি আমরা। অলওয়েজ আমাদের নানা ধরনের রাজনৈতিক কারণে, হয়তো বা পার ক্যাপিটাল ইনকাম বেশি দেখানোর জন্য, হয়তো বা জিডিপি সাইজটা বড় দেখানোর জন্য, নমিনাল ইকোনমি যদি টাকা হয়, টাকার এগেইনস্টে ডলার অ্যামাউন্টটা অলওয়েজ আমরা ধরে রেখেছি, বিকজ দ্যাট উইল ইনফ্লেট আওয়ার পার ক্যাপিটাল ইনকাম, দ্যাট উইল ইনফ্লেট আওয়ার জিডিপি সাইজ। তাতে হয়তো বা আগের সরকারের যে একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে মধ্যমায় কিংবা অনেক বড় ইকোনমি হিসেবে দেখানো, সেই রাজনৈতিক উদ্দেশ্যের কারণে তারা নানাভাবে এই প্রত্যেকটা ইকোনমিক ইন্ডিকেটার্সগুলোকে অস্বাভাবিকভাবে চাপিয়ে রেখেছে, সাপ্রেস করেছিল, যারই ফলশ্রুতি কিন্তু আমি আজকে এই 40% ডেভেলপমেন্ট একবারে হওয়ার কথা না। আপনার সেন্ট্রাল ব্যাংক আছে, ডেটা সবসময় থাকে, স্ট্যাটিস্টিক, তারা জানে আমার কত পরিমাণ ইনফ্লো আসছে, কত যাচ্ছে, কী চাপ হবে। সো আমাদের ইকোনমি এবং এক্সচেঞ্জ রেটে সেইভাবে যদি আমরা সমন্বয় করতাম, একবারে এত চাপটা আমাদের হতো না। আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য যে একটা ভালো রেটে টাকাটা দেওয়া না, আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল জনগণের এই সেক্টর আস্থাটা থাকে, জনগণ যেন ব্যাংকিং সেক্টরে মুখটা ঘুরিয়ে না নেয়, সেই জায়গাটাতেই কাজ করার জন্যই এই কাজটা করা। এখন খেলাপি ঋণের কথা যে বলছেন আপনি, খেলাপি ঋণ তো আপনার যে ফিগার আছে দ্যাট ইজ ক্লোজ টু রিয়ালিটি। অ্যান্ড সেকেন্ডলি আর একটা কথা বলি, আপনার এই লাস্ট গভর্নমেন্ট যেইভাবে আপনার খেলাপি ঋণ করার যে রুলগুলো রিল্যাক্স করেছিল, বাংলাদেশ ব্যাংক আই থিঙ্ক IMF এর কাছ থেকে যে আমরা টাকাটা নিয়েছি, সেই টাকার একটা শর্ত হিসেবে আমরা কিন্তু উই নিড টু গেট ব্যাক টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ইফ ইউ ডু সো, আপনি যে এখনই যে ঋণের মানটা আছে ইট উইল ইনক্রিজ। সো অফিসিয়াল একটা NPL রেট প্লাস ডিস্ট্রেস লোন, দ্য লোন উইচ উইল আর্টিফিশিয়ালি ম্যানেজড নট টু শো অ্যাজ ক্লাসিফাইড লোন, সমস্ত বিচারে আপনার খেলাপি ঋণের অবস্থার কোনো উন্নতি এখনও হয়নি। এবং হ্যাভিং সেড দ্যাট, আই মাস্ট সে দ্যাট আই ডোন্ট সি দ্যাট উই ক্যান সি অ্যান ইমিডিয়েট ইমপ্রুভমেন্ট। আমাদের যেই জায়গাটাতে আমাদের সায়েম ভাই বললেন যে প্রত্যেকটা ব্যাংকে ডিসক্লোজ করতে হবে, we don't need to do all those things. The moment you ensure governance in the system, because bank management কিন্তু জানে what is right and what is wrong. There's no, I mean, it is not a rocket science that where should I give money, where should not I give money. 10 কোটি টাকার এগেইনস্টে যখন 500 কোটি দেওয়া হয়, that was not a mistake, that was done intentionally, that was done, and that was done by the instruction of somebody else who was too powerful for the ব্যাংক ম্যানেজমেন্ট। সো আমাদের ওই জায়গাটা বুঝতে হবে, গভর্নেন্স জায়গাটা যদি আমরা না আনতে পারি, সুশাসন যদি না আনতে পারি, আমরা যেই একটা স্টেবল ব্যাংকিং ইন্ডাস্ট্রির কথা বলছি, শক্ত ব্যাংকিং ইন্ডাস্ট্রির কথা, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির কথা বলছি, সেটা কিন্তু কখনোই আসবে না। গভর্নেন্স যদি আমার ব্যাংকিং সেক্টরে না আসে, এই খেলাপি ঋণ বলছেন, যা বলছেন সেগুলো, আই ডোন্ট ওয়ান্ট টু বি সাউন্ড টু
পেসিমিস্টিক, বাট দিস ইজ রিয়ালিটি। গভর্নেন্স এবং সুশাসন এবং জুডিশিয়াল সিস্টেম ঠিক করতে না পারলে we need to go a long way to see what we want to see. Thank you. ডক্টর তৌফিক যে কথাটি বলছিলেন সাহেব, সেটি হচ্ছে যে সুশাসনের অভাবের যে বিষয়টি রয়েছে, এক ধরনের স্বেচ্ছাচারিতাও কিন্তু আমরা এই সেক্টরে দেখেছি। বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনারা দেখছেন, পর্যবেক্ষণ আমরাও করছি। কতটা আশাবাদী হন সেই উত্তরটা জানবো, তবে তার আগে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। আমরা ফিরবো খুব অল্প সময় পরেই, আশা করি সঙ্গে থাকবেন। বিরতির পর আপনাদের আবারও স্বাগত আমাদের আজকের ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস টকে। সঙ্গে আছি মামুনুর রহমান খান। আজ আমরা আলোচনা করছি ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে। ফিরছি আলোচনায়। ডক্টর তৌফিক, বিরতির ঠিক আগে যে প্রশ্নটি ছিল, যে যেই স্বেচ্ছাচারিতা ছিল, যেই সুশাসনের ঘাটতি ছিল, তারপরে অন্তর্বর্তী সরকার আসার পরে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, কতটা আশাবাদী হতে পারছেন? খুব বেশি আশাবাদী হতে পারছে না, এই কারণে কারণ এখন আবার একটা গ্রুপ অফ পিপল শুরু করেছে যে এখন আমার কস্ট অফ ফান্ড অনেক হাই হয়ে গেছে, আমার প্রফিট মার্জিন কমে গেছে, এই সেই। আর ভাই 9-6 যখন করা হচ্ছিল তখন তো বেনিফিটটা আপনারাই নিছেন, রাইট? তখন কে বেনিফিট নিচ্ছিল? এবং আমার স্পষ্ট মনে আছে 9-6 যেদিন ডিটারমাইন্ড হলো, এবং আপনার কোন হোটেলে হলো এটা আইদার শেরাটনে অথবা ইয়াতে, যাই হোক, এবং সেখানে ওই এখনকার গভর্নর মহোদয় ছিলেন, সেখানে ওই তৎকালীন অর্থমন্ত্রীও ছিলেন, তারপরে যাকে আমরা বড় দরবেশ বলি, সবাই ছিল সেখানে। এবং জোর করে এটা একদম রীতিমতো ব্যবসায়ীরা 9-6টা করে নিল। যেখানে আপনার ইনফ্লেশন রেট হচ্ছে আপনার 6%-এর উপরে, সেখানে ডিপোজিটরদের দেন আপনার 6%, তাই না? আর লেন্ডিং রেট হওয়ার কথা 10%, 12%, সেখানে আপনি নিতেছেন 9% বা তার থেকেও কম রেটে ওরা ব্যাংকের থেকে নিয়েছে, তাই না? তো তখন তো আপনি অনেক লাভ করেছেন। তো এখন আপনি কেন এরকম আপনার কান্নাকাটি করতেছেন, তাই না? রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে, আপনার এই সমস্ত প্রবলেম ওভারকাম করার কোনো প্রবলেমই না। ইফ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস, ইয়েস আই ওয়ান্ট টু মেক ইট টার্ন অ্যারাউন্ড, হবে না মানে ওটাই করে না, ওইটাই তো আমি বলতেছি, রাজনৈতিক সদিচ্ছা, বুঝছেন? সুতরাং রাজনৈতিক দলগুলোকে যদি এইভাবে আপনি ছেড়ে দেন তাহলে তো হবে না, কিছু কোনো না কোনো জায়গাতে একটু টাইট আমাদেরকে দিতেই হবে, তাই না? এখন এই যে আমরা কেন বলতেছি এগুলো তাড়াতাড়ি করেন, কারণ কালকেও দেখলাম যে ডক্টর সালাউদ্দিন সাহেব বলতেছিলেন যে আমরা যেগুলো শুরু করেছি এটা অন্যরা করে যাবো, কারণ ওনারা তো এগুলো ইমপ্লিমেন্ট করে যেতে পারবেন না, এত সময়ের জন্য তো না আসেন নাই, তাই না? তো এই সালাউদ্দিন সাহেব, গভর্নর সাহেব, ওয়াহিদুদ্দিন মাহমুদ, টিম ইজ রিয়েলি ভেরি স্ট্রং, বুঝছেন, অ্যান্ড ভেরি নলেজেবল। ওরা যদি শুরুটা করে দিয়ে যায় তখন তো অ্যাটলিস্ট আমরা সাধারণ জনগণ, পলিটিক্যাল পার্টিগুলোর অন্তত ধরতে পারবো যে ভাই এটা যদি শুরু করে দিলে এটাও তো আগে নিতে পারলো না, তাই না? সেই জন্য আমি মনে করি যে এটা ওনারা শুরু করে দেখে অন্তত, কারণ ওই একেবারে কবে আপনার সিচুয়েশন ভালো হবে তারপরে ওগুলো জন্য বসে থাকলে কিচ্ছু হবে না, এগুলো আপনাকে শুরু করতে হবে একেবারে। আমরা একটু ডক্টর সায়েম আপনার কাছে আসি। আমরা যা দেখছি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য একদিকে যেমন ওই যে রেপো সুদ হার 10% উপরে নিয়ে যাওয়া হলো, ব্যাংকের সুদের হার বাড়ানো হলো, এর কি ধরনের প্রভাব আমাদের ব্যাংকিং, বিনিয়োগ, শিল্পায়নে? না দেখেন, যে কোনো অর্থনীতিতে, মধ্যমায়ের অর্থনীতি থেকে উন্নয়নশীল অর্থনীতিতে এবং উন্নত অর্থনীতিতে কিন্তু মনিটারি বডির একটা টুল থাকে, সেটা হচ্ছে সংকোচনমূলক নীতি প্রয়োগ করা। এবং বাংলাদেশে একটি কঠোর সংকোচনমূলক নীতি প্রয়োগ করতে হয়েছে, কারণ বাংলাদেশে আপনার মূল্যস্ফীতি, আমি বললাম যে 2020 সাল থেকে 2024 সাল যদি দেখেন, আপনার কিউমুলেটিভ ইনফ্লেশন প্রায় 60% ছাড়িয়ে গিয়েছে। আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনি যদি দেখেন, 500 টাকা দিয়ে 2020 সালে কতটুকু মানুষ ক্রয় করতে পারতো, এবং আজকে 2024 সালে 500 টাকা দিয়ে কতটুকু ক্রয় করা যায়, সেখানে স্পষ্ট প্রতিদিন কিন্তু বাজারে যে মানুষ কিন্তু একটি জনরায় দিচ্ছে। তো এরকম একটি মূল্যস্ফীতি প্রকোপের সময় আমার প্রস্তাবনা ছিল সেটা হচ্ছে যে দেখেন, আপনি সুদের হার যদি আপনি এখন হঠাৎ করে আপনি 25% যদি করে দেন, আমি মনে করি না যে বাংলাদেশে যে অবৈধ এই কার্টেল এবং সিন্ডিকেট গুলা রয়েছে, যেখানে আপনার কৃষকের থেকে ভোক্তা পর্যন্ত পণ্য আসতে আসতে যেখানে হাত বদল হয়ে আপনার পণ্যের দাম দেখা যায় যে মানে 40 থেকে 50% বৃদ্ধি পেয়ে দেখা যায় যে মধ্যস্থতাকারী কিন্তু এখানে ব্যাপক লাভবান হয়, অথচ দেখা যায় যে কৃষকও লাভবান হচ্ছে না, আবার ভোক্তাও কিন্তু দেখা যায় যে ভুক্তভোগী হচ্ছে। এমন একটি বাস্তবতা বিরাজ করতে থাকলে আপনার সুদের হার যতই বাড়াতে থাকবেন, আমি মনে করি না যে বাংলাদেশে, বিশেষ করে বাজারে, আমি মনে করি না যে কোনো গ্রহণযোগ্য কোনো পরিবর্তন আসবে। তো আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা থাকবে, সেটা হচ্ছে সরাসরি কৃষক থেকে ভোক্তার একটি চ্যানেল
যদি সরাসরি নির্মাণ করা যায়, যেটা আমি জানি এবং আমরা দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা উল্লেখ করতে এবং একই সাথে ফাইন্যান্স উপদেষ্টা সুস্পষ্ট একটি বার্তা দিয়েছে, এটা যদি আসলে যদি সত্যিকার অর্থে একটি বিকল্প একটি একটি কাঁচা বাজার যদি নির্মাণ করা যায়, আমি মনে করি যে মূল্যস্ফীতির প্রকোপ অনেকটুকু কমে আসবে। আর অপরদিকে অফকোর্স কস্ট অফ ডুইং বিজনেস ইন বাংলাদেশ ইজ এক্সট্রিমলি এক্সপেন্সিভ। আপনি দেখেন 16% সুদের হারে বা আপনি 15% সুদের হারে যদি আপনি কম্পাউন্ড ইন্টারেস্টে যদি আপনি লোন দেন, চক্রবৃদ্ধি ঋণে 10 কোটি টাকার যে ঋণ নিয়ে শুরু করবে সেটা 5 বছর পরে 20 কোটি টাকা মূলধন এবং মাসিক কিস্তি সহ 20 কোটি টাকা পরিশোধ করতে হয়, কিউমুলেটিভ রিপেমেন্ট। আর 10 বছর পরে সেটা 40 কোটি টাকা শোধ করতে হচ্ছে। তো অধিকাংশ ব্যবসা কিন্তু আসলে যে কারণে উচ্চ সুদের হারের কারণে কিন্তু অধিকাংশ ব্যবসা কিন্তু আপনার আগামী দিনে আমি আশঙ্কা করছি কিন্তু ঋণ খেলাপির কাতারে কিন্তু পড়ে যাবে, বিকজ কস্ট অফ ডুইং বিজনেস ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমরাও যারা ব্যবসা করছি বর্তমানে, যখন আমরা ব্যাংকিং সেক্টরের দিকে তাকাচ্ছি, আমরা কিন্তু আসলে শঙ্কিত হচ্ছি। আপনি 15-16%, যেখানে আমাদের মার্জিন আমরা 5 to 7% মার্জিনই রাখতে পারি না, সেখানে আপনি 15-16% কম্পাউন্ড করলে কিন্তু এটা 20 থেকে 22% কিন্তু ঋণ পরিশোধ করতে হচ্ছে। তো এমন একটি বাস্তবতা আসলে when cost of doing business is extremely high, when inflation is extremely high, যেখানে মাত্র বাংলাদেশে গভর্নেন্স বিগত 15, 20, 25, 30 বছর, যতই বছরই বলেন না কেন, মিস গভর্নেন্স হয়ে এসেছে। এখানে রাতারাতি যে পরিবর্তন আসবে সেটাও আমরা আশা করছি না, কিন্তু একই সাথে বর্তমানে কিন্তু আসলে আপনি যদি ইনভেস্টমেন্ট সেক্টরের দিকে তাকিয়ে দেখেন, আপনি কিন্তু নতুন ব্যবসায়ীরা কিন্তু আসলে কিন্তু ঋণ নিতে কিন্তু আগ্রহী হচ্ছে না, বিকজ কস্ট অফ ডুইং বিজনেস ইন্টারেস্ট রেট ইজ এক্সট্রিমলি হাই। তারপরে বলছি সুদের হারটা আমি আশা করি মূল্যস্ফীতি যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সুদের হার এটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য রাখা যাবে না। এটা আমি মনে করি যে স্বল্প মেয়াদী সময়ের জন্য আপনি ডাবল ডিজিট বা ধরা যায় উচ্চ ডাবল ডিজিটে আপনি সাময়িক সময়ের জন্য আপনি রাখতে পারেন, কিন্তু এটা 2-3 বছর রাখতে গেলে আসলে বাংলাদেশে আমি মনে করি যে ইউ ক্যান পটেনশিয়ালি ম্যানুফ্যাকচার ইভেন এ রিসেশন। কারণ মধ্যমায়ের ব্যবসায়ীরা এত সুদের হার বৃদ্ধিতে আসলে আমি মনে করি না যে মধ্যমায়ের ব্যবসায়ীরা আসলে সত্যিকার অর্থে টিকতে পারবে নাকি, সেখানে আমার শঙ্কা রয়েছে। জি, শুনবো নিশ্চয়ই। একটু অ্যাড করতে চাই যে বেসিক্যালি এগুলো বেশ কিছু মিসকনসেপশন আছে। যেমন লেন্ডিং রেট অফ ইন্টারেস্টের কথা যেটা বলা আছে, তাই না? এখন আপনি ইনফ্লেশন রেট কত? ইনফ্লেশন রেট হচ্ছে 10%, 11%, 12% যায়, তাই না? তো আপনি ডিপোজিটরদের কত রেট দিবেন? আর ইউ গোয়িং টু অফার হিম দ্য কি বলে লেস দেন রিয়েল রেট অফ ইন্টারেস্ট? এটা সম্ভব না, তাই না? ওকে যদি আপনি 12% দেন, তাহলে আর ব্যাংকের যদি আপনার কস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশনে যদি 3% থাকে, এমনিতে 15% হয়ে যাচ্ছে। তো সেদিকে যদি আপনি না দেখেন, তাহলে কি হবে? আলটিমেটলি ফান্ডস উইল নট বি মোবিলাইজড। তো আপনার টাকাটা কোত্থেকে আসবে? কোত্থেকে আপনি লেন্ডিং করবেন? আসলে আর আমাদের দেশের ডিপোজিটররা তো কনসাস না, ওই যেটার কথা আমি বলছিলাম ফাইন্যান্সিয়াল এডুকেশন। তো কনসাস যখন হবে তখন কি করবেন? এখন তো ওরা বুঝে না বলে যে ব্যাংক বেশি রেট দেয় সেখানে রাখতে যায়। কিন্তু আপনাকে রেশনাল হইতে হবে, তাই না? খালি আননেসারি বললো, খালি আপনি আপনার দিকটা দেখলে হবে না। আর তাছাড়া আমি অ্যাজ এ প্রফেশনাল আমি যেটা মনে করি, তখনই আপনি বড় করবেন যখন আপনার কস্ট অফ বরোয়িং, আপনার আপনার রিটার্ন ফ্রম বরোয়িং উইল বি হায়ার দেন দ্য কস্ট অফ বরোয়িং। তো আপনি সেটা না দেখে কেন আপনি বড় করতে যান? আপনি যদি দেখেন রিটার্ন ফ্রম দ্য বরোয়িং ইজ নট আপ টু দ্য কস্ট অফ বরোয়িং, দেন হোয়াই ডু ইউ গো ফর দিস বরোয়িং? আপনার কাছে আসি, এই যে সরকার তো বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ব্যাংকিং খাতকে ঝুঁকিমুক্ত রাখতে, আপনার কি ধরনের পরামর্শ আছে সরকারের কাছে, আর কি করা যায়? আমি আসলে আমার এর আগের প্রশ্নে আমি যেগুলো আশা করি, আমার কাছে মনে হয় যে ঝুঁকিমুক্ত রাখার জন্য দেখেন পলিসি ওয়াইজ আমাদের যে জিনিসপত্রগুলো ফলো করা উচিত, বাংলাদেশ সুন্দর করে কোর রিস্ক গাইডলাইন দিয়েছে, ঠিক আছে? এবং অ্যাজ এ ব্যাংকার যদি প্রত্যেকটা ব্যাংকারকে যদি ফ্রিডম দেন, যদি প্রত্যেকটা এমডিকে কিংবা ম্যানেজমেন্ট ফ্রিডম দেন, তাহলে ফলো দ্যাট প্রিন্সিপালস, এবং সেখানে প্রত্যেকটা লোকই জানে কীভাবে টাকা দেওয়া লাগে এবং কোথায় টাকা দেওয়া লাগে। তো প্রথম জিনিস হবে যে আপনাকে প্রত্যেকটা ব্যাংক যেন তার ওই কোর রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী তার নিজস্ব, বিকজ আমরা তো একটা প্রফেশনাল, আমরা তো নিজস্ব জানি কোথায় টাকা দেয়, আমাদেরকে ওই জ্ঞানটা যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আপনার ঝুঁকিটা অনেকাংশে কমবে, এবং সারা বিশ্বে কিন্তু তাই হয়। সো ওই ঝুঁকিটা যেন নির্বিঘ্নে একটা ব্যাংক যা কোথায় টাকা দিবে না অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই বলেছিলাম গভর্নেন্স টানতে হবে। এবং সেন্ট্রাল ব্যাংকে বললেন, আজকাল আমি দেখি সেন্ট্রাল ব্যাংকে অনেক যোগ্য লোক, ইয়াং ছেলেরা আছে, দে আর ভেরি স্কিলফুল, নলেজেবল। ওদেরকে ওই নলেজটা নিয়ে আপনি একটা সূক্ষ্ম, একটা ভালো ব্রেইনি ছেলে নিয়ে তাকে তার ব্রেইনটা ইউজ করার সুযোগ না দেন, ইউ আর ওয়েস্টিং ইট।
সো এই দুই জায়গায় যদি প্রথমত হাত দেন আপনি, আমরা যে জায়গায় আছি সেখান থেকে উত্তরণ করতে কিন্তু অনেক সময় লাগবে। এইটা যদি আমি আজকে যদি পারি করতে, হয়তো বা আমাদের জীবনে একটা ভালো উন্নতি দেখে যেতে পারবো। এবং এর সাথে সম্পর্ক হচ্ছে লিগ্যাল সিস্টেম, আপনার ব্যাংক ল, কোম্পানিজ অ্যাক্ট, সেই জিনিসগুলোর মধ্যে যদি আপনি যথার্থ পরিমার্জন বা সংস্কার না আনতে পারেন, এই দুইটা একসাথে যায় না। এই যেই দেশে খেলাপি ঋণের কোনো সোশ্যালি হি ইজ ডুইং এভরিথিং দ্য ওয়ে হি ওয়ান্টেড টু ডু, তার প্রত্যেকটা জীবন লাক্সারি বলেন সব কিছু চলছে, ব্যাংকের টাকাটা দিচ্ছেন। আপনি যদি তাকে ওই জায়গায় না নিয়ে আসতে পারেন যে খেলাপি ঋণ সমাজে ঠিকমতো থাকতে পারবে না, সে এই কাজ করতে পারবে, তার ব্যবসা করতে, বাড়ি কিনতে পারবে না, সে বাইরে যেতে পারবে না, এগুলোতে আমি নাম বলছি, বাট আই এম শিওর গ্লোবালি দেখলে অনেক ভালো জিনিস যেভাবে আপনার ইউ ক্যান স্টপ দিস থিংস, রাইট? এইগুলো যদি আপনি পুরোপুরি না নিয়ে আসতে পারেন, এবং ডিফল্টার লিগ্যাল সিস্টেম ক্যানট বি ডিফল্টার ফ্রেন্ডলি। এখন যদি সুশাসনটা না নিই, আমরাই এর খেসারত দেবে অ্যাজ এ কান্ট্রি। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আমরা শেষের দিকে চলে এসেছি। ডক্টর তৌফিক আহমেদ, যদি আপনার শেষ পরামর্শ। সুশাসনের ব্যাপারে আমি একটা, উনি বলছিলেন তো বারবার সুশাসন তো ডেফিনেটলি দিস ইজ দ্য প্রাইম পয়েন্ট, বুঝছেন। তারপরে সুশাসন আমি একটা এক্সাম্পল দিই। একবার ওই বিএবির একটা কনফারেন্সে আমাকে বলা হতো, আচ্ছা আপনি বলেন তো দেখি কেন এত ডিফল্ট হচ্ছে, কীভাবে আমরা ওভারকাম করব? মালিক পক্ষ বলতেছে আমাকে। আমি বললাম যে মাইন্ড করবেন না তো আমার উত্তর শুনলে? না মাইন্ড করবো না, বলেন। আমাকে বাংলাদেশের ডিফল্ট 1 পয়সাও থাকবে না যদি আপনারা এই মানে ইফ দ্য ওনার্স আর রিফ্রেইন ফ্রম স্যাংশনিং দ্য লোন, মানে বোর্ড পিপল ক্যানট স্যাংশন দ্য লোন, দিস দ্য ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি। ম্যানেজমেন্ট লোন স্যাংশন করবে, বোর্ড পিপল লোন পলিসি তৈরি করবে। আপনারা দূরে থাকেন, দেখবেন আপনার কোনো ডিফল্ট হবে না। খুব মাইন্ড করছিল বোধহয়, আপনি এত শক্ত কথা বললেন। ইয়েস, সুতরাং এটা এই যে আমরা এই যে সুশাসন আমরা বলতেছি, এদিকে এত সহজ, কারণ ওরা যেই মজা পেয়ে গেছে এর মধ্যে থেকে, তাই না? মানে যে কোনো লোন প্রপোজাল আপনি কোনো দিকে দেখেন না, তাকায় না, একটা নিয়ে আসলো 100 কোটি টাকা দিয়ে দাও, লোনটা দেওয়া যায়, হ্যাঁ স্যার লোনটা দেওয়া যায়, তাহলে একটা ICR বানায় নিয়ে আসো। আমরা ব্যাংকাররা তো ICR বানাই, তাই না? ওই ICR তো তার রিস্ককে রিফ্লেক্ট করে না। মানে এই যে সুশাসনের কথা বললো না, ডেফিনেটলি ওইটা ছাড়া মানে আমাদের ওই যে উনি যে কথা বলে যে আমিও সেইটাই আমি বলতে চাই। আমি দেখতে চাই একটা খুব স্ট্রং সেন্ট্রাল ব্যাংক এবং অন্যদিকে সুশাসন, তাই না? ডেফিনেটলি সে ইয়োর ব্যাংকিং সিস্টেম উইল টার্ন অ্যারাউন্ড। এই যে এত ডিফল্ট লোন আমরা বলছি, আপনি শুরু করেন বড় লোনই দিয়ে, যাদের কাছে টাকা আপনি ফেরত পাবেন না। আমি তো সবসময় বলি যে ডিফল্ট লোনে হাত দিতে গেলে প্রথমে আপনাকে উইলফুল ডিফল্টার, আনউইলফুল ডিফল্টার ভাগ করে নিতে হবে। যারা উইলফুল ডিফল্টার, তাই না, তাদেরকে আপনি প্রথমে ধরে দেখেন কতদূর আগাইতে পারেন, তারপর নিচের দিকে যান, তাই না? তো সুতরাং নিচের দিকে যাবে, আপনি শুরু করতে হবে সেইখান থেকে। একেবারে আমরা শেষের দিকে ডক্টর সায়েম আমির ফয়সাল, আপনার কাছ থেকে শেষ আপনার যে প্রস্তাব, আপনার পরামর্শ সেটি নিতে চাই। সংস্কারে কি করা উচিত, কি বলবেন? আমার প্রস্তাবনা একদম সুস্পষ্টভাবে আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে যদি আমাদের ব্যাংকিং ঋণ প্রদানে সেখানে যদি আমরা স্বচ্ছতা আনতে পারি, বিশেষ করে আমানতকারীর কাছে যদি আমরা পরিষ্কারভাবে আমরা তুলে ধরতে পারি তাদের আমানতকৃত অর্থ কাকে কাকে ঋণ বরাদ্দ করা হচ্ছে, তাহলে আমি মনে করি সর্বপ্রথম আমার বিশ্বাস রয়েছে এখানে অস্বচ্ছতা, এখানে কোনো ধরনের দুর্নীতির কোনো সুযোগ আর থাকবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ভবিষ্যতে যারা বড় বড় উইলফুল ডিফল্টার যারা রয়েছে, এবং আমি মনে করি এখানে একটা ডিস্টিংগুইশ করা উচিত যারা উইলফুল এবং আনউইলফুল, এবং এখানে একটা প্যারামিটার থাকা উচিত যে কি করে আপনি ডিস্টিংগুইশটা করবেন। আর সেটার ভিত্তিতে আমি মনে করি যারা উইলফুল ডিফল্টার রয়েছে তাদের ব্যক্তি সম্পত্তি বাজেয়াপ্তর দিকেও আমি মনে করি সরকারের যথার্থ মনোযোগী হওয়া উচিত। আমরা বিশ্বাস করি এখানে আমরা সুশাসন না খালি এখানে সম্পূর্ণভাবে স্বচ্ছতা আনতে পারলে এখানে আমরা ব্যাংকিং খাতে আগামী দিনে কেউ দুর্নীতি করার সাহস আমি মনে করি যে পাবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।